আমাদেরকে ছেড়ে 3rd এপ্রিল আর আজকে হলো 6th এপ্রিল। মোটামুটি 4 দিন হয়ে গেল, 3-4 দিন মতন হয়ে গেল যে ও আর আমাদের মধ্যে নেই। আমার মধ্যে সত্যিই নেই। আমি চাইছিলামও না যে ভিডিও করতে, কিন্তু স্টিল আমি আগের দিন একটা স্টোরি দিয়েছিলাম, মানে আমি আমার হবে, কারণ বিরতি নিতে চাইলেও আমি এই টাইমে এই বয়সে বিরতি নিতে পারবো না, কারণ নিজেকেই নিজে সেই ছুটিটা আমি দিতে পারবো না। হাই রিড স্কোয়াড, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। ডোরিস ডায়েরির নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম। যেটা ন্যাচারালি সবসময় বলে আমি ভিডিওটা শুরু করি, আজকেও সেটা বলেই আমার ভিডিওটা আজকে শুরু করলাম। তবে ভিডিও করার কোনো রকম কোনো ইচ্ছে বা কোনো রকম কোনো শক্তি আমার মধ্যে সত্যিই নেই। আমি চাইছিলামও না যে ভিডিও করতে, কিন্তু স্টিল আমি আগের দিন একটা স্টোরি দিয়েছিলাম, মানে আমি আমার যে একটা গ্রুপে বলেছিলাম যে আমার একটু সময় লাগবে, প্লাস আমি একটা ভিডিও স্টার্ট করব, আমি চেষ্টা করব কালকে ভিডিও দেওয়ার। তো সেই অনুযায়ী আমি চেষ্টা করছি যে আজকে যেন আমি ভিডিওটা করতে পারি, বাট আই ডোন্ট নো, কারণ আমার পরিস্থিতি এবং আমার মেন্টালিটি দুটোই খুব বাজেভাবে খারাপ রয়েছে, যার কারণে আমার কথা বলার ইচ্ছেটুকুও পাচ্ছি না। তো আমাদের মধ্যে আর ডেজু নেই, সেটা আশা করি তোমরা অনেকেই জেনে গেছো। কিভাবে কেন হঠাৎ করে সমস্ত কিছু আমি ডেফিনেটলি আজকের ভিডিওতে বলবো। শুধু একটা কথাই বলতে চাই, তোমরা প্রত্যেকে ডেজুর জন্য প্রে করো যেন ডেজু খুব ভালো থাকে, যেখানেই থাকুক না কেন সেখানেই যেন খুব ভালো থাকে। ওর এইভাবে ছেড়ে চলে যাওয়াটা সত্যি মেনে নেওয়া যায় না। হঠাৎ করে ও 8 দিনের জন্যই আমার কাছে এসেছিল। 8 দিন পরে ও আবার এইভাবে 8 দিনের মাথায় চলে যাবে, এটা একদমই আনএক্সপেক্টেড। আর ও আমার বাড়ি আসার পর থেকে 3 দিন একদম ঠিকই ছিল, তারপর 4 দিনের পর থেকে ও পাতলা পটি করতে স্টার্ট করে, শরীরটা খারাপ হয়ে যায় ওর। দিয়ে তারপর যাদের থেকে নেওয়া হয়েছিল তাদের কাছে আমরা ওকে পাঠিয়ে দিই, যেহেতু ওর আর আমার শরীরটা একই দিনে সেমভাবে শরীর খারাপ করে। ও পটি করছিল, লুজ মোশন হয়ে গেছিলো, সেম আমারও তাই, প্রচণ্ড পরিমাণে দুজনেরই সেম টাইমে আমাদের শরীরটা খারাপ করে। তো মা বলল যে আমারও পায়ে ব্যথা, তাহলে ওকে যেখান থেকে আনা হয়েছে সেখানে দিয়ে আসি, ওরা বুঝবে, ট্রিটমেন্ট করলে। ঠিক আছে। দিয়ে ওর শরীরটা ধীরে ধীরে অসুস্থ হতেই শুরু করলো। তো সেগুলো আমি পরে বলছি, কারণ এক কথা আমার আর বারবার ধরে ভিডিওতে বলতে সত্যি ইচ্ছে করছে না। বাট আজকের ভিডিওটা স্টার্ট করলাম আরও একটা কারণ আছে, যে আমি প্রচণ্ড পরিমাণে ডেজুকে খুব বাজেভাবে ফিল করছি। আমি ওর স্মেল পাচ্ছি, আমার খালি মনে হচ্ছে যে ও আমার চারিপাশে ঘুরছে, আমাকে কোনোভাবেই কেউ সামলাতে পারছে না। মৌলি এসেছিল, আমাকে দেখে গেছে, ইভেন মাফিনও এসেছে কালকে, যে তুই নিজেকে কন্ট্রোল কর, তুই সুস্থ থাক। ও বলছে তোর সঙ্গে থাকাটা খুব দরকার। তো এরা দুজন এসছে, ভাইও এসছিল যেদিন, মানে আর কি ডেজুর চলে যাওয়ার আগের দিন, মানে 2 তারিখ রাত্রিবেলা ভাইও এসেছিলো। তারপর ওকে নিয়েই আমি রাত্রির 1টার সময় গেছিলাম। তো সেই সমস্ত ঘটনা আমি পরেই বলবো। তবে আমি একটা জিনিস প্ল্যান করেছি, যেই জিনিসটা আমি কোনো দিনও প্ল্যান করিনি, মানে আমি কখনো ভাবতেই পারিনি যে সেই জিনিসটা আমি করব, কোনো ক্ষেত্রেই করব। বাট স্টিল ডেজু চলে যাওয়ার পরে আমি ভেবেছি যে আমি সেটা করব। তো সেটাই আমি আজকে করব। আর আমি সেই জন্যই ভিডিওটা স্টার্ট করলাম, কারণ আমি প্রতিটা পরিস্থিতিতেই তোমাদের সঙ্গে নিজেকে রেখেছি। আজকে আমার পরিস্থিতিটা একদমই ভালো নয়, তবে তাও আমি চেষ্টা করছি যেন স্টিল তোমাদের সাথে কথা বলার, কারণ তোমরা প্রচণ্ড পরিমাণে চাইছো যে আমি যেন তোমাদের সাথে কথা বলি। তো ওই জন্যই আমি ভিডিওটা স্টার্ট করলাম। আর সত্যি কথা বলতে গেলে কি বলো তো, যদি আমি পাপা কি পারি হতাম, বা আমি যদি কোনো কাজবাজ না করতাম, তাহলে হয়তো সত্যিই আমি হ্যাঁ না বন্ধ করে দে, তাহলে সত্যি হয়তো আমি শোকে থাকতে পারতাম, বা ঘরে কাজবাজ বন্ধ করে দিয়ে শুয়ে থাকতে পারতাম। কিন্তু কি বলতো, আমার তো শুধুমাত্র শোক পালন করলে হবে না, আমাকে শোক পালন করার সঙ্গে সঙ্গে অনেক কিছু দায়িত্ব কর্তব্য রয়েছে আমার মধ্যে, যেগুলো আমি কাজে না গেলে সেটা ফুলফিল কখনোই করতে পারবো না। তাই আমাকে কাজটা করতে হবে, কারণ বিরতি নিতে চাইলেও আমি এই টাইমে এই বয়সে বিরতি নিতে পারবো না, কারণ নিজেকেই নিজে সেই ছুটিটা আমি দিতে পারবো না।
তাই যত বেশি ঘরে শুয়ে থাকবো বসে থাকবো তত বেশি ডেজুকে মিস করব। যাতে ডেজুকে মিস করতেই না হয় তার জন্য একটা প্ল্যান করেছি, যেন নিজের মধ্যেই সবসময় ডেজুকে দেখতে পাই, সেটারই একটা প্ল্যান করেছি। তো জানি না আমি কতটা সেই প্ল্যানটা নিজের মধ্যে নিতে পারবো, কারণ যেই প্ল্যানটা করেছি সেটা আমি জীবনেও ভাবিনি যে আমি এরকম কিছু করতে চলেছি। তো মানে করব, বাট আমি এখন ভেবেছি যে হ্যাঁ আমি করব। অনেকটা নিজেকে বুঝিয়েই আমি এটা ভেবেছি, ভবিষ্যতের চিন্তা না করেই এটা ভেবেছি, কারণ আমার কাছে এখন সবথেকে বেশি ইম্পর্টেন্ট ডেজু, কারণ আমি জানি যে আমার অবস্থাটা কীরকম। যতই আমাকে কেউ এসে সামলাক না কেন, বাট স্টিল আমি বুঝতে পারছি, কারণ শেষে আমার হাতেও নিজের হাতটা দিয়েই প্রাণটা হারিয়েছিল। তো ওই দৃশ্য সত্যি ভোলার মতন নয়। ওখানে মাত্র দুটো মানুষ উপস্থিত ছিল। একটা হচ্ছে আমার ভাই, আর একটা হচ্ছে যেই দিদিটার বাড়িতে ছিল সেই দিদিটা। ওরা দুজনেই জানে যে ওই পরিস্থিতিটা, ওই সিচুয়েশানটা তখন কীরকম অবস্থাতে ছিল। তো সেই গল্পটা আমি ডেফিনেটলি আজকের ভিডিওতে তোমাদেরকে বলবো, তবে এখন আর বলতে ইচ্ছে করছে না। আমি এখন শাওয়ার নেব, তারপর আমি এখন বেরোবো। বাকিটা তোমরা ভিডিওটায় থাকলেই বুঝতে পারবে। আর চেষ্টা করব, মানে আশা রাখবো তোমরা হয়তো আজকের ভিডিওটা দেখার পর আমাকে আর প্রশ্ন করবে না যে ডেজুর কি হয়েছে বা না হয়েছে। আমার বারবার ধরে একই উত্তর কাউকে দিতে ভালো লাগছে না। তো আমি ফ্রেশ হয়ে আসি, তারপর তোমাদের সাথে কথা বলছি। ওদেরকে বলেছিলাম যে আমরা বেরোবো। তো এখন বাজে কটা বাজে রে? এখন বাজে 1:30। আমরা বেরিয়ে গেছি। এখন আমরা এখান থেকে যাব লিলুয়া। তো সেটা যাওয়ার পরই তোমাদেরকে বলবো কারণটা আর কি। তো তার আগেও একটু আইব্রো করবো, একটু আইব্রো করে নিই, তারপরে আমরা একেবারে কাজের জায়গাটায় যাব। আর ধরে ওকে বলা হলো বৃষ্টি আসবে, ছাতা নেই, কিছুতেই শুনলো না, বললো ছাতা নেবো না, বৃষ্টি পড়বে না। বৃষ্টি আসলে কিন্তু কিনবি, দিয়ে একটা 3 ফোল্ডিং এর ছাতা কিনলো 160 টাকা ধ্বংস, মানে হয় না। ঠিক আছে। অবশেষে চলে এসেছি লিলুয়াতে। এরপর কোথায় যাই সেটা তোমরা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। আমি এখন ছোট ছোট ভিডিও ক্লিপ নিয়ে পরে ভয়েস ওভার দিতে শিখে গেছি। হ্যাঁ, তোমরা ঠিকই দেখছো, আমি প্রথমবার ট্যাটু করাতে এসেছি। কখনো ভাবিনি আমি ট্যাটু করাবো, কারণ আগে এটা আমি একদমই পছন্দ করতাম না। কিন্তু এই কয়েকটা দিনে অনেক কিছুই বুঝেছি, অনেক কিছু অনুভব করেছি, আর সেই থেকেই এই সিদ্ধান্ত। এই ট্যাটুটা শুধু তার জন্য। ব্যথা তো ছিল, কিন্তু তার চলে যাওয়ার কষ্টের কাছে এটা সত্যিই কিছু নয়। প্রথমবার একটু নার্ভাস ছিলাম, কিন্তু শেষে বুঝলাম, ভেবেছিলাম যতটা লাগবে ততটা মোটেই লাগেনি। এটা আমার প্রথম ট্যাটু। তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগবে। তোমরা একবার রেজাল্টটা দেখো, তাহলে বুঝবে যে আমি ট্যাটুটা কি হিসেবে করেছি। তোমাদের ভালো লাগলে অবশ্যই জানিও। আর এই দাদাটা খুব ধরে ধরেই ট্যাটুটা করছিল, মানে আমাকে বোঝাচ্ছিল যে তুমি যখন ট্যাটু করবে ভেবেই এসছো, তখন তো একটু লাগবেই। এইসবই আর কি বোঝাচ্ছিল, যেটা আমার চোখ মুখ দেখলেই তুমি বুঝতে পারবে। কিন্তু আমি একটু বেশিই ভাবছিলাম যে আমার হয়তো খুব লাগবে, কিন্তু আগেই বললাম যে আমার অতটাও লাগেনি। আর হাইজিন মেনটেন করেই অবশ্যই ওটা করছিল, কারণ তুমি বড় বড় জায়গা থেকে যখন ট্যাটু করাবে তখন তারা হাইজিন মেনটেন করেই তোমার ট্যাটু করবে। প্রথমবার ট্যাটু, ছোট্ট একটা ট্যাটু, তার জন্য ট্যাটু। পুরোটা হোক, তাহলে তোমরা রেজাল্টটা দেখতে পাবে। কি বুঝলে তো ট্যাটুটা কার জন্য করলাম, কেন সিদ্ধান্ত নিয়েছিলাম? আসলেই তাই, কারণ আমি চেয়েছি আমার ডেজু সব সময় আমার সঙ্গে থাকুক, তাই এই সিদ্ধান্তটা নেওয়া। ট্যাটুর অভিজ্ঞতা সত্যি যদি বলি তাহলে বলবো ভীষণ ভালো। যেরকম ভাবছিলাম যে ভয় লাগবে সেরকম ভয় লাগেনি। আর ডেজুর জন্য এইটুকু কষ্ট সহ্য করাই যায়। তোমাদের সাথে বাড়ি যাই, বাড়িতে গিয়ে তোমাদের সাথে কথা বলছি। তাই কালকে বাড়িতে এসে আমি আর ভিডিও এন্ড করিনি, কারণ বাড়িতে আসার পরে আমার শরীরটা খুব খারাপ হয়ে গেছিল, জ্বর চলে এসেছিল। খাওয়া দাওয়াও করিনি, কিচ্ছু করিনি, ঘুমিয়ে পড়েছিলাম। তো সেই জন্য ভাবলাম যে একেবারে সকালবেলায় ভিডিওটা এন্ড করব। তো তোমরা আগের দিনের ভিডিও দেখে বুঝতেই পেরেছো যে আমি ডেজুর সাথে এতটা বেশি জড়িয়ে গেছিলাম এই 8টা দিনে। তো আমার ট্যাটু করার লাইফে কোনো দিন কোনো প্ল্যান ছিল না, আমি ট্যাটু পছন্দও করতাম না, আর আমার ট্যাটু করার কোনো রকম কোনো প্ল্যানও ছিল না। বাট আমি এত বেশি জড়িয়ে গেছিলাম, আমার খুব মনে হচ্ছিল যে আমি ওকে নিয়ে রিলেটেড কিছু একটা ট্যাটু করি, কিছু একটা যন্ত্রণা সহ্য করি, এরকম খুব মনে হচ্ছিল। কান্নাটাই এনাফ ছিল না আমার কাছে। তো সেই জন্য আমি একদিনে প্ল্যান করে এই ট্যাটুটা আমি
করি, যেটা তোমরা অলরেডি কালকে দেখে নিয়েছো। তো ট্যাটুটা আমি করি লিলুয়ায়, একটা তীর্থ বলে ট্যাটু আর্টিস্টের থেকে। ভীষণ ভালো, উনি খুব ভালো, 15 থেকে 20 মিনিট সময় নিয়েছে, বাট ভীষণ ভালো করেছে। আর এটা জাস্ট একটা পিন্টারেস্ট থেকে দেখছিলাম আমি আর মাফিন, ও জাস্ট এটা করে দিয়েছে নর্মালি স্কেচে। যাই হোক, তো ব্যথা আছে এখনো, লাল হয়ে গেছে জায়গাটা, বাট ব্যথা আছে। কিন্তু মানে ডেজু চলে যাওয়ার থেকে এই ব্যথাটা কিছুই নয়। এবার তোমাদেরকে বলি যে এরকম কেন হলো। আমাকে অনেকে বলেছে যে কি করে হলো, এই তো কিছুদিন আগে এলো। ব্যাপারটা হলো যে ও চলে যায় আমাদেরকে ছেড়ে 3rd এপ্রিল, আর আজকে হলো 6th এপ্রিল। মোটামুটি 4 দিন হয়ে গেল, 3-4 দিন মতন হয়ে গেল যে ও আর আমাদের মধ্যে নেই। বিষয়টা হয়েছিল ও আমার বাড়ি আসার পর থেকে ঠিকই ছিল, কিন্তু ঠিক 3 দিনের মাথায় ও পাতলা পটি করতে লাগে। ও তখনই আমাদের বোঝা উচিত ছিল যে ওকে একটা তখনই সঙ্গে সঙ্গে ডক্টর কনসাল্ট করানো উচিত ছিল, বাট সেটা স্টিল হয়নি। হয়নি বলতে গেলে ডক্টরই ওকে ওষুধ দিয়েছিল, কিন্তু নিয়ে যাওয়াটা হয়নি। তারপর যেখান থেকে আমরা ওকে এনেছিলাম, তো সেখানেই নটু বলছি কেন, খালি নটুর নামটাও মুখে আসছে, মানে আমার আগের ডগের কথা। তো তখন ডেজুকে ওখানে দিদিটা এসে নিয়ে যায়, ওরা প্রচন্ড টেক কেয়ার করে ডেজুকে। কিন্তু ইমিডিয়েটলি এত তাড়াতাড়ি সবকিছু হয়ে যাবে এটা আমরা কেউ আইডিয়া করিনি। ও ওখানে গিয়ে প্রায় সুস্থই হয়ে গেছিল, একটু একটু বমিটাও বন্ধ হয়ে গেছিল। কিন্তু যেদিন মারা যায় তার আগের দিন সন্ধেবেলা, মানে 2 তারিখ সন্ধেবেলা ওর পটি হয়, আর পটি থেকে অনবরত ব্লাড বেরোতে লাগে। ওর স্টমাক ইনফেকশন হয়ে গেছিল, আলসার টাইপ হয়ে গেছিল। অ্যাকচুয়ালি মানুষের শরীরে কোনো জিনিস হলে সেটা ছড়াতে সময় লাগে। ফিল্টার করে দে না, আমি করতে পারবো না, এই দেখ, সেটা একটু ছড়াতে সময় লাগে। বাট কোনো পশু পাখির যদি কিছু হয় সেটা ইনস্ট্যান্ট ওদের শরীরে প্রতিক্রিয়া করে ফেলে। তো যার কারণে ও ভীষণ কষ্ট পাচ্ছিল। আমার 3 তারিখ ব্র্যান্ড শুট ছিল, কোথায় ছিল যেন, ক্যারেট লেন, না, ক্যারেট লেনে। আমি ইনস্ট্যান্ট শুটটাকে ক্যান্সেল করি 2 তারিখ রাত্রিবেলা। তখন মোটামুটি 12টা বাজে রাত্রিবেলা। আমাকে দিদি বলল যে তুমি এসো। আমি 2 তারিখই যেতাম, কিন্তু আমি 2 তারিখ একটা ভিডিও বানিয়েছিলাম পিরিয়ডস রিলেটেড, তো সেটা আমি আপলোড করিনি, সেটা আমি পরে আপলোড করব। তো আমার পিরিয়ডস হয়েছিল আর আমার প্রচন্ড পরিমাণে পেন হয়, তো সেই জন্য আমি একা যেতে পারতাম না, আর আমার সঙ্গে যাওয়ার কেউ ছিলও না যে আমাকে নিয়ে যাবে। তো সেই জন্য আমি ভেবেছিলাম যে 3 তারিখে একেবারে ক্যারেট লেনের শ্যুটটা করে তারপর ডেজুর কাছে যাব, কারণ ততক্ষণে ডেজু মোটামুটি ঠিকই ছিল, যেরকম আপডেট আমি পাচ্ছিলাম, যেরকম ভিডিওতে দেখছিলাম, ভিডিও কলে দেখছিলাম। কিন্তু আমি 2 তারিখে পিরিয়ডস এর জন্য আমি শ্যুটটাকেও ক্যান্সেল করি, প্লাস আমার ওটারও কোনো ক্ষমতা ছিল না। ইভেন আমার সাথে এমন কেউ ছিল না যে আমাকে ডেজুর কাছে নিয়ে যাবে। ইভেন আমার ওঠার একার ক্ষমতা সত্যি ছিল না, এত বেশি আমার কষ্ট হচ্ছিল। আর সব থেকে বড় বিষয় হলো ডেজুর যেদিন থেকে শরীর খারাপ করে আমারও কিন্তু সেম সেদিন থেকেই শরীরটা খারাপ হয়। সেম সিমটম ছিল, লুজ মোশন, বমি, কিছু না খাওয়া, জ্বর, সেম সিমটম ছিল আমাদের, আমার আর ডেজুর। বা ডেজু তো চলে যায় আর কি, সরি, যেখান থেকে ওকে আনা হয়েছিল সেখানে ওকে আর কি দিদি দিদি এবং দাদা এসে নিয়ে যায়। ওরা প্রচন্ড পরিমাণে কোঅপারেট করেছে। যাই হোক, তো 2 তারিখ রাত্রির 12টার সময় দিদি ফোন করে, দিদি এবং আর কি যে ওকে দেখছিল সে ফোন করে বলে ডেজুর শরীরটা খুব খারাপ করেছে, মনে হয় না ও বাঁচবে। ওখানে এটা শুনেই আমি আর আমার মধ্যে নেই। তো তখন আমার বাড়িতে ভাই এসেছিল, তো আমি ভাইকে বললাম তুই এক্ষুনি র্যাপিডো বুক কর। তো আমরা রাত্রির 1টার সময় র্যাপিডো বুক করি, রাত্রির 1টার সময় র্যাপিডো বুক করে আমরা সোদপুরে পৌঁছাই। আমরা সারাটা রাত ডেজুর সাথে ছিলাম। বাট ওর আমি বলে বোঝাতে পারবো না যে ওই 2 তারিখ রাত্রি থেকে 3 তারিখ ভোরবেলা অবধি আমরা কি কি ফিল করেছি। ইভেন ডেজু কতটা আমার জন্য ওয়েট করছিল সেটা আমি সত্যি বলে বোঝাতে পারবো না, কারণ ওই ওই বিষয়টাই একদম পুরো আলাদা ছিল। কারণ ও আমার জন্য সিরিয়াসলি ওয়েট করছিল। আমি ভেবেছিলাম যে আমি 3 তারিখ কাজ থেকে যাব, কিন্তু সেটা হয়নি, আমাকে আগের দিনই চলে যেতে হয়েছিল কাজটা পোস্টপোন করে। আমি যখন যাই ও চোখ খুললো, আমার দিকে তাকালো,
উঠতে পারছে না আমার ভাইটা, খুব কষ্ট হচ্ছে। তখনও যদি ইনস্ট্যান্ট আমরা ডক্টরের কাছে নিয়ে যেতাম তাহলেও হয়তো রেজু আজকে আমাদের সঙ্গে থাকতো। নিজেকে খুব গিল্ট ফিল হচ্ছে, কিন্তু ওকে যে ট্রিটমেন্ট করছিল সে ডক্টরের থেকে, একটা ভালো ডক্টরের থেকে কোনো অংশেই কম যায় না, এটা উনি নিজেই বলেন। ইভেন উনি অনেক ডগের ট্রিটমেন্ট করেন, তো তারাও সেটা বলে, তো ওই জন্য ওনাকে ট্রাস্ট করে উনি অনেক কিছু করছিল। বাট ওর এত বেশি তাড়াতাড়ি সব কিছু হয়ে যাবে আমরা কেউ আইডিয়া করতে পারিনি। তো ওর সঙ্গে ছিলাম, ওর বারবার ধরে শ্বাসকষ্ট হচ্ছিল, তো আমরা রাত্রিবেলা, আমি এবং দিদি রাত্রিবেলা স্কুটি নিয়ে সোদপুর, খড়দা, বেলঘড়িয়া, এমন কোনো জায়গা নেই যেখানে রাত্রি 3টে বাজে তখন, স্কুটি নিয়ে বিভিন্ন হসপিটাল, বিভিন্ন ওষুধের দোকানে গেছি শুধুমাত্র অক্সিজেন বটল আছে কিনা, বাট কোথাও অক্সিজেন বটল আমরা পাইনি। বাট তারপর দিদির কাছে একটা অক্সিজেন মেশিন ছিল। বারবার ডেজু শ্বাসকষ্ট উঠছে, ওকে অক্সিজেন দেওয়া হচ্ছে, ওর বুক হাত পা ডলে দেওয়া হচ্ছে, ঠিক হচ্ছে। আমার তখন পিরিয়ডসের পেন উঠেছে, তখন বাজে তখন বাজে ভোর 5:30 মতন। আমি ভাবলাম, আমাকে দিদি বললো যে ডোরি তুমি একটু ঘরে গিয়ে রেস্ট নাও। তো আমি ঘরে গিয়ে রেস্ট নিলাম মোটামুটি 1.5 ঘন্টা মতন। তখনও ডেজু ঠিক হচ্ছে হচ্ছে না, ঠিক হচ্ছে হচ্ছে না, প্রায় 1 ঘন্টা পর ওর শ্বাসকষ্টটা কমে গেছে। তখন আমি, 1 মিনিট, সরি, পার্সেল এসেছিল বলে কাট করলাম। কত দূর বললাম সেটাও আমার মনে অবধি নেই, কারণ আমি বাজে বাজেই ভুলে যাচ্ছি। হ্যাঁ, তো ওকে অক্সিজেন পেলাম না, তো আমি 2 ঘন্টা রেস্ট করতে গেছিলাম দিদির ঘরে, ওই 1.5 ঘন্টা মতন, কারণ আমার প্রচণ্ড পিরিয়ডসের পেন উঠেছিল। ইভেন ট্রাস্ট মি, আমি কতটা ব্লগে বলছি, কারণ আমার পিরিয়ডস হয়েছে আর আমার এত বেশি ফ্লো হচ্ছে যে আমার স্যানিটারি ন্যাপকিন পুরো ভিজে গেছে, সেটাও আমার অবধি খেয়াল নেই। সেটা আমি খেয়াল করেছি, ডেজু তখন অলরেডি আমাদের মধ্যে আর নেই, তখন খেয়াল করেছি। মোটামুটি তখন 9:30-10টা বাজে, সকালবেলার কথা বলছি। যাই হোক, তো আমি রেস্ট নিই, রেস্ট নেওয়ার পর আমি জাস্ট ওই ঘর থেকে, ভাই ছিল আমার সঙ্গে সারাটা রাত, ভাই ছিল, মিথ্যে কথা বলবো না, ছেলেটা সারাটা রাত আমার সঙ্গে ছিল। ইভেন তার পরের দিন শ্যুট ছিল ওর, ও শ্যুটটাও ইনস্ট্যান্ট ক্যান্সেল করে দিয়েছে কান্না করে বলতে বলতে। ও তো রেজুকে দেখেও অব্দি নি। রেজুকে কারা দেখেছে? রেজুকে আমার মা দেখেছে, মৌলি দেখেছে, সুনি দেখেছে, এছাড়া রেজুকে আর কেউ দেখেনি, ভাইও অবধি দেখেনি, কারণ ডেজুর আসাটা চলে যাওয়াটা এত কম সময়ের মধ্যে যে কেউ দেখে অবধি নি। তো ভাইটা আমার সঙ্গে সঙ্গে ক্যান্সেল করে দিল কাজ। আর আমি জাস্ট 1 ঘন্টা রেস্ট, 1.5 ঘন্টা মতন রেস্ট নিয়েছি। আমি ভাইকে ফোন করে বলছি রেজু কেমন আছে, বলছে দিদি ভাই রেজু এখন ঘুমোচ্ছে, ওরা শ্বাসকষ্ট উঠছে না। আমি একটু নিশ্চিন্ত হলাম, কারণ 10টা বাজবে, মোটামুটি সমস্ত নার্সিংহোম বা খুলে যাবে, তখন ওকে নিয়ে যাওয়া হবে বা ডাক্তার দেখানো হবে। তো ঠিক 5 মিনিট পর ভাই আমায় ফোন করলো, তখন 8:12 সামথিং এরকম বাজবে। ভাই আমাকে ফোন করে বললো যে দিদিভাই তুমি তাড়াতাড়ি এ ঘরে এসো, ডিজু কেমন করছে। তো আমি সঙ্গে সঙ্গে গেলাম, তখনও ডেজুর প্রাণ রয়েছে। আমি গিয়ে ওর সামনে বসলাম। ও, ওর হাতটা, মানে আমার এরকম হাতটা ওর কাছে রাখা ছিল, ওর হাতটা এরকম করে আমার হাতে দিল, ওর চোখ দুটো আমার দিকে তাকালো, এরকম করতে করতে ওর প্রাণটা স্টিল বেরিয়ে গেল। এই ফিলিংটা কোনোদিন বোঝাতে পারবো না। ইভেন ও একদমই, ওকে আমি রিপ্লেসও করতে পারবো না। ইভেন আমার কাছে যদি পরবর্তীতেও কোনো ডগ আসে, আমি তো না তো তার নাম ডেজু রাখবো, আর না তো আমি তার জায়গা অন্য কাউকে দিতে পারবো, আর না তো এই সিচুয়েশানটা আমি ভুলতে পারবো, সে যে কোনো ডগ আসুক না কেন। আমি এখনও অবধি এই ভিডিওটা বানাচ্ছি শুধুমাত্র আমার জীবনের প্রথম ট্যাটু তার নামে। আমি কোনোদিন ট্যাটু করার বিষয় ছিলামও না, ইভেন আমার পছন্দ অবধি না, আমার ভালোও লাগে না। বাট ঠিক আছে, যারা করে ইটস ওকে, সেটা তাদের পছন্দ। বাট এখন আমি করেছি, এটা আমি শুধুমাত্র ডেজুর জন্যই করেছি। এই ফিলিংটা সত্যি বোঝানোর মতন নয়, তো ওই জন্য বলেছি যে আমার সময় লাগবে। কেউ আছে নিজের কাজ নিয়ে, কেউ আছে নিজের আনন্দ নিয়ে। আর সত্যি মানুষ যখন কষ্টে থাকে বা মানুষ যখন অসহায় থাকে, তখন একটা মানুষ অপোনেন্ট মানুষকে সত্যি চেনে, যে কে তোমার দুঃখের টাইমে তোমার পাশে থাকে, কে তোমার আনন্দের টাইমে তোমার পাশে থাকে। আর যারা আনন্দের টাইমে শুধু পাশে থাকে তাদেরকে কোনো জায়গাতেই না রাখা বেটার। আর মাফিন যবে থেকেই শুনলো যে এরকম ব্যাপার, ও জাস্ট ইনস্ট্যান্ট কাজ ফাজ ক্যান্সেল করে বললো না, তোর সঙ্গে থাকাটা খুব ইম্পর্টেন্ট এখন, কারণ তুই একা আছিস। ও গত 2 দিন ধরে, হ্যাঁ 1 দিন ধরে আমার সাথে আছে, আগের দিন এসেছে, এখন আছে, আজকে হয়তো চলে যাবে। আর এই হচ্ছে ব্যাপার।
আমি সত্যি কথা বলতে গেলে এখনও অবধি আমার সময় লাগবে। আমি আজকের ভিডিওটা করেছি ঠিকই শুধুমাত্র তোমাদেরকে বিষয়টা জানাবো বলে, কারণ তোমাদের মনে অনেক প্রশ্ন চলছে সেই জন্য। আর ওটা আমার ডেজু ফিরে আসেনি, ওটা থ্যাংক ইউ জেমিনি, মানে একটা এআই, যেটা এআই যা আমাকে আমার ডেজুর সাথে যেই ছবিগুলো তুলতাম ও থাকলে সেই ছবিগুলো এআই আমাকে ওরকম করে বানিয়ে দিয়েছে। সেই জন্য আমি পোস্ট করেছি যে থ্যাংক ইউ জেমিনাই। এগুলো জানাটা খুব সাধারণ, এগুলো না জেনে তোমরা বলছো রেজু তোমার কাছে ফিরে এসছে। আমিও চাই রেজু আমার কাছে অন্য রূপে বা অন্যভাবে ফিরে আসুক, আমি বলেওছি সেটা ওকে। তো ডেজু আমার কাছে ফিরে আসেনি, ওটা এআই আমাকে বানিয়ে দিয়েছে। তারপর ডেজুর মোটামুটি 4 ঘন্টাও আমার বুকের মধ্যে ছিল, এখানে এরকম করে নিয়েছিলাম, এরকম এখানে ছিল। তারপর আমরা প্ল্যান করি, আমি দিদি দাদা সবাই প্ল্যান করি যে ওকে নর্মাল কোথাও পুঁতবো না, ওকে এমন একটা জায়গায় রাখবো যেখানে আমি ওকে দেখতে যেতেও পারবো। তো ওকে আমরা নিখিলবঙ্গ মানে বেহালায়, যেখানে অনেক পশু পাখি খরগোশ মারা গেলে ওখানে রাখা হয়, কবর দেওয়া হয়, তো ওখানে গেলাম। ওটা বলার মতন নয়, মানে বহু মানুষ আমায় ছেড়ে গেছে, কিন্তু ওর ছেড়ে যাওয়াটা আলাদাই কষ্টকর। তো ওখানে গেলাম, ওকে কবর দেওয়া হলো। 8 মাস ওকে দেখতে যেতে পারবো, মানে মোটামুটি ডিসেম্বর মাস অবধি ওকে দেখতে যেতে পারবো, অনেকটা দূরেই। তো ওখানে ওকে কবর দেওয়া হলো, এরপর ওকে দেখতে যাব, চেষ্টা করব কোথায় রেখেছি ওকে সেটা দেখানোর। আমি একটা ছবি দিয়েছিলাম আগের দিন স্টোরিতে আজকে, সেটা তোমরা হয়তো দেখেছো। এই হচ্ছে মূল ব্যাপার। কেউই চায় না যে তার ছোট্ট পেটটাকে ইচ্ছে করে হারিয়ে ফেলুক, বা কেউই চায় না। কী থেকে কি হয়ে গেল সত্যিই জানি না, তবে আমার ভাইটা যেখানেই থাকুক খুব ভালো থাকুক। আমি এত পরিমাণে হ্যালোসিনেট করছি, আমি থেকে থেকে ওকে দেখছি। আজকে না তো আছে আমার কাছে আমার পাখিটা, না আছে ডেজু, বিকজ পাখিগুলোর জন্য ডেজুর হয়তো অ্যালার্জি হতে পারে, সেই জন্য পাখিগুলোকে আমরা দিয়ে দিয়েছিলাম। বাট স্টিল ডেজুও এখন অবধি আমার কাছে নেই। আর যেই আসুক না কেন সে কখনোই ডেজুর জায়গাটা নিতে পারবে না, কারণ আমার যখন নটু ছিল, মানে টুপি যখন নটু ছিল তখন ওকে অ্যাডাপ্ট করেছিলাম, প্লাস আমাদের একটা প্রবলেমের জন্য ওকে একজনের কাছে রাখতে দিয়েছিলাম, উনি অন্য একজনকে দিয়ে দিয়েছে। ওর থেকে বেরোতেই অনেক কষ্ট হয়েছিল, বাট তাও ওর থেকে বেরোতে পেরেছি, কারণ ও মারা যায়নি, ও যেখানেই আছে ভালো আছে, একজনের কাছে আছে, সেই জন্য। বাট ডেজুকে নিয়ে অনেক স্বপ্ন ছিল, অনেক প্ল্যান ছিল, অনেক ভাবনা ছিল, সেটা কমপ্লিট হয়নি। তো সব কিছু মিলিয়ে আমার সত্যি সময় লাগবে। আমি অনেক কাজ ক্যান্সেল করে দিয়েছি, নিইনি, কারণ আমি আমার মনের ওপর কোনো দিনই যেতে পারি না, কারণ আমি নিজে কথা নিজে বলতে পারি। তো সেই জন্য আমি যেগুলো আমার ক্যান্সেল করানোর ছিল, যারা বুঝেছে তাদের আমি শ্যুট ক্যান্সেল করে দিয়েছি। আমি একটু সময় চেয়েছি, আমার ঠিক হতে সত্যি সময় লাগবে, কারণ আমি প্রচণ্ড পরিমাণে হ্যালুসিনেট করছি। আমি এখানে রিজুকে দেখছি, আমি ওখানে রিজুকে দেখছি, তো সব মিলিয়ে এই বিষয়টা। আর আমি জানিও না যে আজকের ভিডিওটা তোমরা কে দেখবে, কারণ তোমরা তো রিলেটেবল ভিডিও দেখতে পছন্দ করো না, তোমরা যত নোংরা বাজে ইয়ার্কি এসব ভিডিও দেখতে পছন্দ করো। তো আই হোপ এই ভিডিওটা অনেকেই দেখবে না, বাট যাদের মনে অনেক প্রশ্ন ছিল তাদের জন্যই ভিডিওটা বানানো। তো আমার আর সত্যি কিছু বলার নেই, আমি চেষ্টা করব খুব তাড়াতাড়ি মুভ অন করার, কিন্তু হয়তো সময় লাগবে, ব্যাস আর কিছুই নয়। কারণ আমি মনেও যেরকম বলছি, মানে আমার মনেও যেরকম চলছে আমি মুখেও সেটা বলছি। আমি 3 থেকে 4 কিলো মতন ওয়েটও আমার কমে গেছে, যেটা তোমরা আমাকে দেখলেই বুঝবে। বাট আমাকে আবার ঠিক হতে হবে, কারণ আমি ভিডিওর শুরুতেই বলেছিলাম যে সত্যিই আমি যদি একা থাকতাম, একা মানে আমি যদি সত্যি রিলিফ থাকতাম, মানে আমার মাথার উপর যদি কেউ থাকতো, মানে সে সংসার টানছে, সে ভাড়া টানছে, সে এভরিথিং সব কিছু করছে, তাহলে হয়তো আমি সত্যি অনেকটা সময় নিয়ে টাকা পয়সা নিয়ে অনেক দূরে চলে যেতে পারতাম, বাট একটু সময় নিতাম। বাট এইগুলোর মধ্যে যখন কোনোটাই আমার আর কি নেই, আমি পারবো না, তো সেই জন্য আমাকে তো ফিরতেই হবে। তো সেটা সময় সাপেক্ষ হলেও আমাকে ফিরতে হবে, এই যা, এটাই আমি তোমাদেরকে বলার ছিল। আর সেরকম কিছু বলতে চাই না। তোমরা সবাই ভীষণ ভালো থেকো, নিজেদের পেটগুলোর যত্ন করো। দেখা যাক আমি কিভাবে ঠিক থাকি। ডেফিনেটলি পরে আমি তোমাদের সাথে আরও অনেক 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 ভিডিও শেয়ার করব। টাটা। আর মানুষকে জাজ করার আগে ভেবে চিন্তে জাজ করো, আর যদি তার বিষয়ে কোনো কিছু না জানো তাহলে তাকে জাজ করতে যেও না প্লিজ। হ্যাঁ দাদা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি ব্যাগ ফেলছি। টাটা। ডেজুর সাথে ছবি আমার অনেক কম, তার মধ্যে এই কয়েকটা ছবি তোমাদেরকে দেখালাম।